আজ নবম শ্রেণীর ক্লাস। আমি তোমাদের পড়াবো রুশ বিপ্লবের কারণগুলো। রাশিয়াতে যে বিপ্লব হয়েছিল সেই রুশ বিপ্লবের কারণগুলো আমরা পড়াবো। তো দেখো, ঊনবিংশ শতাব্দী পর্যন্ত রাশিয়া ছিল ইউরোপের মধ্যে একটা পিছিয়ে পড়া দেশ। রাশিয়াতে কোনো রকম সংস্কার ছিল না। অশিক্ষা এবং কুশিক্ষা রাশিয়াকে গ্রাস করেছিল। তো রাশিয়ার যে সমস্ত জারেরা ছিলেন, শাসকেরা ছিলেন, তারা বিভিন্ন সময়তে সংস্কার করার চেষ্টা করেছিলেন রাশিয়াতে। অর্থাৎ রাশিয়াতে তৈরি হয়েছিল সংস্কারপন্থী এবং সংস্কার বিমুখ দুটো সম্প্রদায়। এই দুটো সম্প্রদায়ের মধ্যে যে ঝগড়া সংস্কারকে কেন্দ্র করে, সেটা রুশ বিপ্লবের কারণ। এটা হচ্ছে রুশ বিপ্লব সম্পর্কে আলোচনার ভূমিকার অংশ। এই রুশ বিপ্লবের কারণগুলোকে আমরা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ, এই তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব। তো এসো এখন আমরা সামাজিক কারণ এটা নিয়ে আলোচনা করি। তো দেখো, সামাজিক কারণ নাম্বার হচ্ছে সামাজিক, এক নাম্বার হচ্ছে সামাজিক কাঠামো। এই যে সাব পয়েন্টগুলো তোমরা দেখো, সামাজিক কাঠামো। তো রাশিয়ার সমাজে ঊনবিংশ শতক পর্যন্ত রাশিয়ার সমাজে তিনটে শ্রেণী ছিল। এক নাম্বার শ্রেণী হচ্ছে জার ও অভিজাততন্ত্র। জার ও অভিজাত। দু নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে জার এবং অভিজাত। দু নাম্বার হচ্ছে মধ্যবিত্ত সম্প্রদায়। এবং তিন নাম্বার হচ্ছে কৃষক ও শ্রমিক সম্প্রদায়। এই তিনটে সম্প্রদায় ছিল। এর মধ্যে আমরা কি দেখেছি, জার ও অভিজাত সম্প্রদায় বিলাস ব্যসনে নিমজ্জিত থাকত, আর মধ্যবিত্ত সম্প্রদায়ের অস্তিত্ব প্রায় ছিল না বললেই চলে। এরা ছিল প্রকৃত অর্থে সর্বহারা রাশিয়ার সমাজে। এরপরে কৃষক ও শ্রমিক সম্প্রদায়। কৃষক ও শ্রমিক সম্প্রদায়, এদের অবস্থা ছিল একেবারে সঙ্গীন। ভূমিদাস প্রথা ছিল। শ্রমিক সম্প্রদায়কে বেশি খাটানো হতো, কম বেতন দেওয়া হতো, অস্বাস্থ্যকর এবং ঘিঞ্জি পরিবেশে বাস করতে হতো। তাহলে এই সমস্ত অনিয়ম এবং বেনিয়ম রাশিয়াতে বিপ্লব তৈরি করেছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সামাজিক কাঠামো এই অংশটা আলোচনা করলাম। এরপরে দেখো, দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, কৃষকদের দুরবস্থা, এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। কৃষকদের দুরবস্থা। রাশিয়ার সমাজে কৃষকদের দুরবস্থার সৃষ্টি হয়েছিল কেন? রাশিয়ার অর্থনীতি ছিল কিন্তু কৃষিভিত্তিক অর্থনীতি। অথচ দেখা যাচ্ছে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত রাশিয়াতে ভূমিদাস প্রথাটা ছিল। ভূমিদাস প্রথাটার উচ্ছেদ করেছিলেন যার দ্বিতীয় আলেকজান্ডার, এবং সামন্তদের কাছ থেকে জমি এগুলোকে নিয়ে কৃষকদের বিলিয়ে দেওয়া হয়েছিল, এবং বিনিময়ে ওই সামন্তদের বা জমিদারদের কিছু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। সেই ক্ষতিপূরণ কিন্তু রাষ্ট্র নিজে নিজে দেয়নি, সেই ক্ষতিপূরণ ভূমিদাসদের কাছ থেকে আদায় করা হতো। একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল, একটা দীর্ঘটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে তাদেরকে ক্ষতিপূরণের অর্থ আস্তে আস্তে প্রদান করতে হবে কাদের? সামন্ত এবং জমিদারদের। কারণ তারা, ভূমিদাসরা যখন স্বাধীন হলো,
তখন এই জমিদারদের কাছ থেকে, সামন্তদের কাছ থেকে জমিগুলোকে ছিনিয়ে নিয়ে কৃষকদের, ভূমিদাসদের দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল কি, পরিস্থিতি একটু অন্যরকম। এই কীরকম পরিস্থিতি? এই কৃষকরা স্বাধীন হয়েও তারা ছিল জমিদার, সরকার মানে রাষ্ট্র এবং মীর নামক যে গ্রাম্য সমিতি, তাদের অধীনে তারা ছিল এবং এদেরকে কর দিতে হতো। তাহলে সেটা ছিল কৃষকের কাছে একটা বোঝা। এবং জমি যেগুলো তারা পেয়েছিল সেগুলো ছিল অনুর্বর জমি, এবং সেই অনুর্বর জমিগুলো চাষ করতে গেলে অর্থের প্রয়োজন। ভূমিদাসদের হাতে অর্থ ছিল না। তারা কি করত? জোতদার জমিদারদের কাছে হাত পাতত, ঋণ চাইতো। সেই ঋণের অর্থ তারা কখনো পরিশোধ করতে পারত না। তার ফলে একটা সময়তে ঋণের পরিমাণটা এত বেশি হয়ে যেত, ভূমিদাসরা জমিটা বিক্রি করতে বাধ্য হতো জোতদারদের, গ্রামীণ জমিদারদের। এবং এই গ্রামীণ জমিদারদের বলা হচ্ছে কি বলতো? কুলাক। কুলাক, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয় কুলাক কাদের বলা হয়? এই যে গ্রামীণ জমিদাররা যারা ভূমিদাসদের জমিগুলোকে কম মূল্যে কিংবা দাদন দেওয়ার জন্য নিয়ে নিত, এদেরকে বলা হচ্ছে কুলাক। তাহলে ভূমিদাস প্রথার উচ্ছেদ হলেও কৃষি অর্থনীতির কিন্তু সেরকম উন্নতি হয়নি। তাহলে তারা রাষ্ট্র, জমিদার এবং মীর তাদের অধীনে থাকত। তাহলে এই কারণে দেখা গেছে রাশিয়াতে বারে বারে কৃষক বিদ্রোহ হয়েছে। আর এই কৃষক বিদ্রোহ হচ্ছে রুশ বিপ্লবের একটা অন্যতম কারণ। তাহলে এতক্ষণ পর্যন্ত কৃষকদের দুরবস্থা এই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আলোচনা করব আমরা শ্রমিকদের ক্ষোভ। কৃষি অর্থনীতি যখন রাশিয়ার অর্থনীতিকে সামাল দিতে পারছে না, সচ্ছলতা যখন আসছে না, সেই সময়তে রাশিয়াতে কি হলো? শিল্প বিপ্লব হলো। এবং রাশিয়া এই শিল্প বিপ্লবের জন্য বিদেশের কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ঋণ নিতে থাকলো। আর এই যে ঋণের বোঝা জনসাধারণের উপরে চেপে গেল, করের বোঝা। এবং দেখা যাচ্ছে যে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 900 মিলিয়ন রুবল, যা জনগণের পক্ষে একটা অসহ্য ব্যাপার ছিল। আর শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। কারখানার মালিকেরা কী করত? অত্যধিক মুনাফা লাভের জন্য এই শ্রমিকদের কম বেতন দিত, আর এই শ্রমিকদের অস্বাস্থ্যকর, ঘিঞ্জি, স্যাঁতসেঁতে পরিবেশে বাস করতে বাধ্য করা হতো। তাহলে এই যে সমস্ত কারণগুলো, এই সমস্ত কারণের জন্য 1905 থেকে 1917 খ্রিস্টাব্দের মধ্যে কি হয়েছে? রাশিয়াতে বিপ্লব তৈরি হয়েছে, যা হচ্ছে রুশ বিপ্লব। তাহলে শ্রমিকদের ক্ষোভ সম্পর্কে দেখো, এটা আমরা কিন্তু আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব বুদ্ধিজীবীদের ভূমিকা। যখন রাশিয়াতে বিপ্লবের প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছে, সেই সময়তে রাশিয়াতে বুদ্ধিজীবীরা রাস্তায় নামলেন, মানে কলম হাতে। কীরকম? গোর্গি, ম্যাক্সিম গোর্কি, দস্তয়েভস্কি, টলস্টয়, গোগোল, এই সমস্ত সাহিত্যিকেরা তাদের লেখনীর মাধ্যমে গণতান্ত্রিক চেতনা, জাতীয়তাবাদী ভাবধারা, অনিয়ম বেনিয়ম যা চলছে তা মানুষের কাছে তুলে ধরলেন। তার ফলে মানুষ বিপ্লবের পথে পা বাড়ালো। ঠিক এইরকম পরিস্থিতিতে নৈরাজ্যবাদী রুশ নেতা বাকুনিন এবং সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসী কার্ল মার্কস, তারা মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বিপ্লবে। তাহলে বিপ্লবের পটভূমি একটা তৈরি হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা রাশিয়াতে সামাজিক
কারণের সামাজিক কাঠামো আলোচনা করলাম। তাহলে আজকে সামাজিক কাঠামোয় আলোচনা থাক। এর পরের দিনে আমরা রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ এটা আলোচনা করব। তোমাদের রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটার জন্য থাকে 8 নাম্বার। আবার রুশ বিপ্লবের সামাজিক কারণ আলোচনা করো, এটার জন্য থাকে 4 নাম্বার। কখনো কখনো অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণও দেওয়া হয়। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ক্লাসটা ফলো করো।